ড্রামার শুরুতে ইয়া নামে একটা ছেলেকে দেখি যে একটা হোটেল রুমে গোসল করছিল। তখনই ওর রুমে একটা মেয়ে আসে, যাকে দেখে মনে হচ্ছিল এ পুরোপুরি ড্রাঙ্ক। আর এই মেয়েটার নাম সুজি। সুজি হচ্ছে এই হোটেলে একজন ক্লিনিং স্টাফ। ইয়ানের মনে হচ্ছিল হয়তো ওর মা এই মেয়েটাকে রুমে পাঠিয়েছে। এরপর ওদের মধ্যে ফিজিক্যালি সম্পর্ক হয়। তো সিন এখানেই কাট হয়। আর আমরা পরের দিন সকালে দেখি সুজি তো বুঝতেই পারছিল না ও কালকে রাতে কি করে ফেলেছে। ইয়ান ওকে বলে, কালকে রাতে আমাদের মধ্যে যা কিছু হয়েছে, এখন তুমি এর জন্য কি আমাকে বিয়ে করতে চাও? ও বলে না, আর ওখান থেকে চলে যায়। এরপর ও যখন বাড়িতে আসে তখন ওর আন্টি ওকে অনেক মারে, কারণ উনি জেনে গেছে যে সুজি কোনো ছেলের সাথে কালকে রাতে ছিল, যার জন্য উনি তোকে বাসা থেকে বের করে দেয়। আর কিছুদিন পর দেখি সুজি হোটেলে কাজ করছিল। এই হোটেলে বাকি স্টাফরা ওকে অনেক বুলি করতো আর ওকে দিয়ে সব কাজ করাতো। ওরা বলে আজকে খুব সুন্দরভাবে পরিষ্কার করবে, যাতে কোথাও এতটুকু ময়লাও না থাকে। কারণ মিস্টার ইয়ান আসছে হোটেল পরিদর্শন করতে। আর কিছুক্ষণ পর ওখানে ইয়ান আসে, কিন্তু ও তো শুধু সুজিকেই দেখছিল। ও মনে মনে বলছিল এ তো সত্যি একজন ক্লিনিং স্টাফ, কিন্তু আমার মম এরকম একটা মেয়ে জীবনে আমার কাছে পাঠাবে না। তখন হোটেলের ম্যানেজার সুজিকে বকাঝকা শুরু করে দেয় যে দেখছো না বস আসছে, তুমি তাকে সম্মান না জানিয়ে কাজ করেই যাচ্ছ। সুজি ওর দিকে ফিরতে গিয়ে পা পিছলে পড়ে যাচ্ছিল, কিন্তু ইয়ানোকে ধরে ফেলে। সুজি তো বারবার ওর কাছে মাপ যায়। ম্যানেজার তো এটা দেখে ওর উপরে অনেক রেগে যায়। উনি বলে তোমার মধ্যে কোনো ম্যানার্সই নাই, মনে হচ্ছে আজকে তোমার এই হোটেলের শেষ দিন। যেটা শুনে ও তো অনেকটাই ঘাবড়ে যায়, কারণ ওর আন্টি ওকে ঘর থেকে বের করে দিয়েছে। এখন যদি জবটাও যায় তাহলে ও কি করবে আর কোথায় বাজাবে? ও ম্যানেজারকে বলে আমি এমন ভুল আর জীবনে করবো না, প্লিজ আমাকে এখান থেকে বের করে দিবেন না। সেটা দেখে ইয়ান ম্যানেজারকে বলে আমি তোমাকে কখন বলেছি যে তুমি ওকে কাজ থেকে ফায়ার করে দাও? ম্যানেজার তো এটা শুনে এর কাছে মাপ চায়। তখন ইয়ান ওর কানে কানে বলে আমাদের মধ্যে যা হয়েছে তা সিক্রেটই রাখবে, কেউ জানি জানতে না পারে। ও বলে ঠিক আছে ঠিক আছে, কেউ জানতে পারবে না। এরপরও ওখান থেকে চলে যায়। এরা যাওয়ার পর এরা তো আবার ওকে পুলিশ শুরু করে দেয়, কারণ ও ইয়ানের অনেকটাই কলেজে চলে গেছিল। এটা দেখে এদের তো অনেকটাই জেলাস হচ্ছিল। ওরা তো ওকে অপমান শুরু করে, এমনকি ওর বাবা মাকে নিয়েও অপমান শুরু করে। যেটা শুনে ও বলে তোমরা যা বলার আমাকে বলো, কিন্তু আমার বাবা মাকে নিয়ে একটা বাজে কথা বলবে না। আর এমন কথা শুনে তো ওদের অনেক রাগ ওঠে, আর ওরা ওকে একটা ধাক্কা মারে। তখনই হঠাৎ সুজির ভমিটিং শুরু হয়, যেটা দেখে এদের মধ্যে একজন বলে মনে হচ্ছে প্রেগনেন্ট। সুজি তো এটা শুনে পুরোপুরি শক। এরপরও প্রেগনেন্সি টেস্ট করে, কিন্তু বুঝতেই পারছিল না পজিটিভ আসলো নাকি নেগেটিভ বা ভালোভাবে দেখবে। তখনই ওখানে ম্যানেজার আসে। উনি ওকে বলে তুমি কাজ না করে এখানে কি করছো, তাড়াতাড়ি এখান থেকে যাও আর গিয়ে কাজ করো। যেটা শুনে ওটাকে না দেখে পকেটে রেখে ওখান থেকে কাজ করতে যায়, কিন্তু ওটা তো ওখানেই পড়ে যায়, যেটা ও খেয়ালও করে না। বাট পিছন থেকে ইয়ানের অ্যাসিস্ট্যান্টরা দেখে ফেলে। ও বলে বস এই মেয়েটা তো প্রেগনেন্ট না, মানে আপনি এই বাচ্চার বাবা না তো? ইয়ান বলে এটা জীবনে সম্ভব না, এই বাচ্চার বাবা অন্য কেউ। এগুলো বলে ওখান থেকে চলে যায়। ও যাওয়ার পর অ্যাসিস্ট্যান্ট ইয়ানের মাকে কল দিয়ে বলে আমাদের প্ল্যান কাজ হয়েছে। যেটা শুনে ওর মা তো অনেক খুশি হয়। অন্যদিকে সুজির কাজ শেষ করে ওর প্রেগনেন্সি কিট খুঁজছিল, বাট ও কোথাও পায় না। তখনই পাশে পাশে কিছু মেয়েরা আলোচনা করছিল যে মিস্টার ইয়ান হোটেলে মেডিকেল চেক আপের ব্যবস্থা করেছে, মনে হচ্ছে এগুলো লিলির জন্য করেছে। লিলি তো এটা শুনে হেসে দেয়। ওরা বলে ঠিক আছে তাহলে আমরা চলে চেক আপ করে আসি, যেহেতু ফ্রিতেই পাচ্ছি, ফ্রি জিনিস ছাড়ে কে। এরপর ওরা এক একজন চেক আপ করে ওদের রিপোর্ট নিয়ে বাইরে আসে, কিন্তু যখন সোজা ভিতরে রেখে ডাক্তাররা রিপোর্ট দেখে বলে তুমি তো প্রেগনেন্ট, তাই তুমি নিজের আর বাচ্চার খেয়াল রেখো। ও তো এটা শুনে পুরোপুরি শক। যে ওখান থেকে বাইরে আসে, তখন লিলি ওর থেকে রিপোর্টটা নিয়ে নেয় আর চিল্লিয়ে চিল্লিয়ে সবাইকে বলে যে সুজি প্রেগনেন্ট। যেটা শুনে ওখানে সবাই তো সুজিকেই দেখছিল। ওরা বলে দেখে তো মনে হচ্ছে ভাজা মাছটা উল্টে খেতে পারে না, কিন্তু ভিতর ভিতর এত কিছু, একেবারে প্রেগনেন্ট। চলো এই বাচ্চার বাবাকে। যেটা শুনে আরেকজন বলে হবে হয়তো ওর মতে কোনো ক্যারেক্টারলেস। এটা শুনে এখানে সবাই ওকে এক এক করে অপমান করে, আর সাথে সাথে ওকে ধাক্কা মেরে নিচেও ফেলে দেয়। ওদের চিৎকার চেঁচামেচি শুনে ওখানে ম্যানেজার আসে। উনি ওদেরকে জিজ্ঞাসা করে এখানে কি হয়েছে। তখন লিলি ম্যানেজারকে বলে সুজি প্রেগনেন্ট, আর এটা অনেকদিন ধরে। যেটা শুনে ম্যানেজার ওকে বলে তুমি এসব কথা আমাকে আগে কেন জানাওনি, এখন তোমাকে আমি জব থেকে ফায়ার করে দিচ্ছি। যেটা শুনে সুজি ম্যানেজার পিছু পিছু যায় আর ওনার কাছে মাপ চায়। আর
একটা চান্সও চাই। ও বলে আপনি যা যা বলবেন আমি ওটাই করব। যেটা শুনে ম্যানেজার বুঝতে পারে যে এই জবটা ওর জন্য কতটা ইম্পর্ট্যান্ট। ওরা ইন্টারেকশন তো খুবই খারাপ ছিল। উনি ওকে বলে ঠিক আছে তুমি আমার রুমে আসো, ওখানে তোমাকে আমি একটা জব দিয়ে দিব। সুজিত তো বুঝতে পারছে ম্যানেজার ওকে কি বোঝাতে যাচ্ছে, কেন ওনাকে না বলে ওখান থেকে চলে যাচ্ছিল। সেটা দেখে ম্যানেজার তো প্রচুর রেগে যায়। উনি বলে তুমি আমার কাছে চান্স চাচ্ছিলে, আমি দিয়েও দিলাম, এখন তুমি আমাকে রিজেক্ট করছো। তাছাড়া তুমি তো এখন প্রেগনেন্টও, তাও আবার কোন একটা ক্যারেক্টার লিস্টের সাথে। আমার সাথে আসলে সমস্যা কি? পরে তো এখানে ওকে জোর করে রুমে নিয়ে যাচ্ছিল, বা সুজি ধাক্কা মেরে ওখান থেকে পালায়। তখন ও আবার ইয়ানের সাথে ধাক্কা খায়। ম্যানেজার এটা দেখে বলে এই মেয়েটা আমাকে সিরিয়াস করার চেষ্টা করছে। ও বলে দেখো আমার উপরে বিশ্বাস করো, আমি এসব কিছু করিনি, উনি মিথ্যা বলছে। ম্যানেজার বলে বস আপনি তো জানেন আমি কেমন পারসন, তারপর আবার এত বছর ধরে আপনার হয়ে কাজ করছি, এতটুকু বিশ্বাস তো আপনার আছে আমার উপর। ইয়ান বলে ঠিক আছে এখানে তো সিস্টেম ফুটেজ আছেই, আমি চেক করে দেখবো কে কে সত্যি বলছে আর কে মিথ্যা। যেটা শুনে ও তো ঘাবড়ে যায় আর ইয়ানের কাছে মাপ চায়। ও বলে বস আমার ভুল হয়ে গেছে, আমি এমনটা আর জীবনে করবো না। কিন্তু ইয়ান তোর কোনো কথাই শুনে না আর ওকে ওখান থেকে বের করে দেয়। এরপর ইয়ানকে থ্যাঙ্কস বলে ওকে বিশ্বাস করার জন্য। তখন ইয়ান ওকে একটা নাম্বার দেয় যে এরপর কোনো বিপদে পড়লে আমাকে কল দিবে, আর যদি এখানে কেউ তোমাকে ডিস্টার্ব করে তাহলে আমাকে বলবে। ও বলে ঠিক আছে। ও মনে মনে বলছিল যে আমি ইয়ানকে কি বলবো আমি প্রেগনেন্ট। তো সিন এখানে কাট হয় আর আমরা রাতে সুজিকে দেখি যে রাস্তায় একা একা হাঁটছিল। ও মনে মনে ভাবে এখন আমি কোথায় যাব, আন্টিও তো ঘর থেকে বের করে দিয়েছে। তখনই ওর আন্টি ওকে কল দিয়ে বলে তুমি বাসায় কেন আসছো না? ও বলে কেন তুমি তো আসতে মানা করেছিলে। উনি বলেন দেখো আমি রাগের মাথায় এসব কথা বলে ফেলেছি, তুমি ওগুলো ধরে বসে আছো, তাড়াতাড়ি বাসায় আসো, আমি আর তোমার ভাই তোমার জন্য ওয়েট করছি। এ হচ্ছে ওর আন্টির ছেলে লান। ওদের মাথায় তো অন্য একটা প্ল্যান ছিল। অন্যদিকে অ্যাসিস্ট্যান্টকে দেখি যে ইয়ানের মাকে বলছিল যে আপনি খুব জলদি দাদিমা হতে যাচ্ছেন। আর মা তো এটা শুনে খুব খুশি হয়, কিন্তু ইয়ানের এটা বিশ্বাসই হচ্ছিল না। ও বলে মাম তুমি জানো না ডক্টর কি বলেছিল, আমি কোনোদিনও বাবা হতে পারবো না, এটা অন্য কেউ হবে যে ওর বাচ্চার বাবা। তখন আমরা একটা ফ্ল্যাশব্যাক দেখি যেখানে আমরা ইয়ানকে দেখি ওকে কিছু গুন্ডারা ধাওয়া করছিল, কারণ ওকে ওরা কিডন্যাপ করে নিয়ে গেছিল। তখন ও ওদের থেকে পালিয়ে একটা জঙ্গলের ভিতরে লুকিয়ে পড়ে। আর তখন ওর কাছে একটা মেয়ে আসে যে ওকে ওই জঙ্গল থেকে আর কিডন্যাপারের হাত থেকে বাঁচিয়েছিল। আর ওর গলায় তখন একটা লকেট ছিল। সিন আবারও প্রেজেন্টে আসে। ওর মা বলে দেখো ওটা অনেক পুরানো একটা ঘটনা, আর 20 বছর হয়ে গেছে, তুমি ওই মেয়েটাকে ভুলে যাও। ইয়ান বলে না, যদি আমার বিয়ে করতেই হয় তাহলে আমি ও কি করবো। এরপর আমরা সুজিকে দেখি যে বাসায় আসে আর ওর গলায় ওই সেম লকেটটা দেখি যেটা ওই মেয়েটার গলায় দেখেছিলাম। আন্টি এখানে ওকে লুডিস খেতে দেয়। তখনই ওখানে একটা ছেলে আসে যে সুজিকে বাজেভাবে টাচ করছিল। ও বুঝতে পারে এখানে কিছু হতে চলেছে। আন্টি বলে তুমি ভয় পাচ্ছ কেন, ও তো তোমাকে বিয়ে করতে চায়। যেটা শুনে সুজি ওকে সরাসরি মানা করে দেয়। আন্টি তো এটা শুনে রেগে যায়। আন্টি বলে এমনিতেই তুমি তো এখন ভার্জিনও নাই, তখন ও আমাকে 5 লাখ টাকা দেওয়ার কথা বলেছিল, কিন্তু এখন 2 লাখ টাকা দিবে, তাই বেশি কথা না বলে ওকে বিয়ে করে নাও। তখন ওই ছেলেটা লানকে ওই টাকাগুলো দেয় আর আন্টি ওর গলা থেকে ওর লকেটটা খুলে রাখে। এরপর ওই ছেলেটা ওকে জোর করে ওখান থেকে নিয়ে যায়। এদিকে ওর মা তো ওকে বুঝাচ্ছিল যে তুমি এত ভুল ধারণা নিয়ে বসে আছো, ওটা একটা মিথ্যা। কিন্তু ইয়ানের তো একটাই কথা, ডক্টররা মিথ্যা বলতে পারে না। ও আরো বলে ওর মতো মেয়েকে আমি কিছুতেই বিয়ে করবো না যারা টাকার বিনিময়ে বডি সেল করে। এদিকে সুজিকে দেখি ওকে তো ওরা অনেক মারে। তখন ও কোনোভাবে ইয়ানে তার নাম্বারে কল দেয় আর ওর কাছে হেল্প চায়, অ্যান্ড কলটা ওখানে কেটে দেয়। ইয়ান এসব শুনে বলে মম এসব ওর একটা প্ল্যান, ও নাটক করছে। আর মা বলে ফাইজলামি বন্ধ করো, হতে পারে ওর বাচ্চার বাবা তুমি না, কিন্তু ও এখন বিপদে পড়েছে, আমাদের উচিত ওকে হেল্প করা। যেটা শুনে ওর এসিস্ট্যান্টকে বলে তাড়াতাড়ি ওর লোকেশন ট্র্যাক করো। এদিকে সুজিকে তো ওরা তিনজন অনেক মারে। কিছুক্ষণ পর ওখানে ইয়ান আসে আর ও তাড়াতাড়ি সুজির কাছে যায় আর ওর কাছে মাপ চায়। ও বলে আমার উচিত ছিল তোমার আর বেবির সেফটি দেওয়া, বাট আমি দিতে পারিনি, কিন্তু তুমি চিন্তা করো না, এখন থেকে কেউ আর তোমার কিচ্ছু করতে পারবে না। যেটা শুনে ওই ছেলেটা বলে আমি 2 লাখ টাকা দিয়েছি ওর জন্য ওর আন্টিকে, এখন আমি যা ইচ্ছা ওর সাথে করতে পারি, তুমি আটকানোর কে? যেটা শুনে ইয়ানের তো আরো রাগ উঠে, যেটা মানুষ নাকি মাত্র 2 লাখ টাকার জন্য একটা মেয়েকে বিক্রি করে দিয়েছে। ওই অ্যাসিস্ট্যান্টকে বলে এদেরকে ভালোভাবে একটা শিক্ষা দাও। এরপর সুজিকে নিয়ে তাড়াতাড়ি হসপিটালে আসে।
ডক্টর ওকে দেখে বলে উনি তো ঠিক আছে আর বাচ্চাও ঠিক আছে, বাট ওনার মাথায় একটা আঘাত পেয়েছে, যার কারণে উনি তো এখন 5 বছরের একটা বাচ্চার মতো বিহেভ করবে। সেটা শুনে ও তো পুরোপুরি অবাক। ও বলে এটা ঠিক কবে হবে? ডক্টর বলে তা তো বলা যায় না, আজকে হতে পারে আবার 5 বছর পরও। এরপর ডক্টর ওখান থেকে চলে যায়। তখন সুজি বলে আমাকে কাজ করতে যেতে হবে, আর না হয় তোমার টাকা কিভাবে দিব। আসলে এসব কিছুও বলছিল কারণ ছোটবেলা থেকে সুজি প্রচুর পার্ট টাইম জব করতো, নিজের খরচ চালাতো, পাশাপাশি ওর আন্টিদেরও সাহায্য করতো। ইয়ান এটা শুনে বলে তুমি চিন্তা করো না, আমি আছি তো। যেটা শুনে ও তোকে থ্যাঙ্কস বলে। এরপর ওর হাতটা ধরে। ওদের মধ্যে কিছু হতেই যাবে, তখনই ওখানে ইয়ানের মা আসে ওর জন্য খাবার নিয়ে। ইয়ান তখন সুজিকে একটা কন্ট্যাক্ট পেপার দেয়। ও বলে এটা একটু সাইন করে দাও। সুজি বলে কেন, এখানে কেন সাইন করবো? ও বলে দেখো এখন থেকে আমি তোমার আর তোমার বাচ্চার খেয়াল রাখবো যতক্ষণ না পর্যন্ত তুমি ঠিক না হও। আর একটা কথা, আমি অন্য কাউকে ভালোবাসি, আর ওকে যদি একবার পাই তাহলে আমি কিন্তু ওকে বিয়ে করব, আর ওর সাথেই থাকবো। বাট তুমি চিন্তা করো না, আমি সবসময় তোমার আর বাচ্চার খেয়াল রাখবো। যেটা শুনে ও বলে এত বড় প্যারাগ্রাফ আর মাথায় তো কিছুই ঢুকছে না, তুমি তুমি শর্টকাটে আমাকে একটু বলবে। ও বলে তুমি শুধু এতটুকুই জানো যে আমি তোমাকে প্রোটেক্ট করতে চাই। যেটা শুনে ও তো খুশি খুশি কন্ট্যাক্ট পেপারে সাইন করে দেয়। আর মা তো এটা শুনে রেগে যায়। উনি সুজিকে বলে তুমি চিন্তা করো না, আমি সবসময় তোমার পাশে থাকবো। এরপর উনি সুজিকে নিয়ে বাড়িতে আসে। তখন স্টাফ ওকে রুম দেখিয়ে দেয়। রাতে ইয়ান যখন ওর রুমে আসে ও দেখে সুজি ওর বিছানায় শুয়ে আছে। ও বলে তুমি আমার রুমে কি করছো? সুজি বলে আমাকে তো তোমার মম এখানে পাঠিয়েছে। মম তো বলেছে যে কাপালসরা নাকি এক রুমে থাকে, তো এর জন্যই তো আমি এখানে আসলাম। কিন্তু এখন আমার অনেক ক্ষুধা লাগছে। যেটা শুনে ইয়ানার স্টাফদের ডাকে। ও বলে সুজির জন্য খাবার বানাতে আর ওর জন্য আলাদা রুম গুছাতে। এরপর যখন রুম পরিষ্কার হয় ইয়ানোকে ওর রুমে নিয়ে যায়। ও বলে দেখো আজকে থেকে তুমি এই রুমেই থাকবে, আমাদের যদি বিয়েও হয় তারপরও আমরা আলাদা থাকবো। এগুলো বলে ও ওখান থেকে চলে যায়। সুজি বুঝতে পারে যে ইয়ানোকে ঘৃণা করে। পরে সুজি কোথাও একটা যাচ্ছিল। তখন ওর মা বলে তুমি কোথায় যাচ্ছ? ও বলে আসলে আমি কাজ খুঁজতে যাচ্ছি। যেটা শুনে ওর মা বলে তোমার কাজ করার কেন দরকার, আমরা আছি তো। ও বলে না, আসলে আমার আন্টি বলেছে যে আমার উপর টাকা খরচ করা নাকি ফালতু ওয়েস্ট করা, এর জন্য আমি নিজের খরচ নিজেই জোগাড় করব। উনি বলে ঠিক আছে তুমি কি কাজ করতে চাও? ও বলে ক্লিনিং। ওর মা বলে ঠিক আছে তুমি আমাদের হোটেলে কাজ করতে পারো। যেটা শুনে ও তো অনেক খুশি হয়। এরপর হোটেলে কাজ করতে আসে। তখন আবারও এরকম অপমান শুরু করে। যেটা শুনে ও বলে তুমি আমাকে অপমান কেন করছো? যদি আমার মা জানতে পারে না, দেখো তোমাদের কি হাল করে। বলে তোমার মা উনি তো অনেক আগেই মারা গেছে, তুমি এখন ওনার কাছে নালিশ করবে? তাহলে তো তোমাকে আগে ওনার কাছে যেতে হবে। ওদের চিৎকার চেঁচামেচি শুনে ওখানে নিউ ম্যানেজার আসে। উনি বলে এখানে বেশি আওয়াজ করো না, এক নম্বর বস ইয়ান আসবে। যেটা শুনে ও বলে ইয়ান ও তো আমার ফ্রেন্ড, আমরা তো একই বাসায় থাকি। যেটা শুনে ওরা তো রেগে যায়। রেলে বলে তুমি কি পাগল হয়ে গেছো, কি আবল তাবল বলছো? ও বলে কেন আমি পাগল কেন হব, আমি সত্যি বলছি। যেটা শুনে এরা তো ওকে একটা থাপ্পড় মারে। এতক্ষণে ওখানে ইয়ানো আসে। যেটা দেখে ম্যানেজার বলে জানি না বস এই পাগল মেয়েটা কোথা থেকে আসলো, দাঁড়ান আমি এখনই একে বের করে দিচ্ছি। যেটা শুনে ইয়ান তো ওকে একটা থাপ্পড় মেরে দেয়। এরপর ওর অ্যাসিস্ট্যান্ট ইয়ানকে বলে এই রিলের ফুল টিম ম্যাডামকে শুরু থেকেই বুলি করতো। এটা শুনে ইয়ান ওদেরকে বলে ওর কাছে মাপ চাও। এরপর ওর গার্ডদের বলে ওদেরকে একটা শিক্ষা দিতে। তানো সুজিকে নিয়ে ওখান থেকে চলে যায়। ও বলে তোমার উচিত যে তোমাকে বুলি করছে তাদের এগেস্টে দাঁড়ানো। ও বলে না আমি এমনটা করতে চাই না। তখন ইয়ানোর হাতে একটা রিং পরিয়ে দেয়। ও বলে এটা আমাদের ফ্যামিলি মেম্বারদের রিং, এরপর যদি তোমাকে কেউ বুলি করে তাহলে তুমি তাকে এই রিংটা দেখিয়ে দিবে। সুজি বলে থ্যাঙ্কস। এরপর ওর কাছে শুয়ে পড়ে। ইয়ান তো শুধু ওকেই দেখছিল। ও মনে মনে বলছিল একে দেখলে কেন জানি আমার ওই মেয়েটার কথা মনে পড়ে। তখন ও অ্যাসিস্ট্যান্টকে বলে বিশ ডক্টরকে আনার জন্য ওর চেক আপ করাতে। এরপর ডক্টর ওকে চেক আপ করাতে আসে। ডক্টর বলে উনি তো ঠিক আছে, বাট ওনার বডি খুবই দুর্বল, কারণ ওনার বডিতে নিউট্রিশনের অভাব আছে। উনি বোধহয় ছোটবেলা থেকে মিট জাতীয় খাবার বেশি খায় নাই, তাই আপনারা এখন এগুলোর খেয়াল রাখতে হবে, তাহলে সবকিছু ঠিক হয়ে যাবে। অ্যান্ড উনি ওকে একটা মেডিসিন দেয় যেটা দিয়ে প্রতিদিন ওর বডি ম্যাসাজ করতে হবে। ইয়ানের মা এটা শুনে বলে তুমি একজন পুরুষ হয়ে কিভাবে ওর বডি ম্যাসাজ করবে? ও বলে আপনি ভুল বলছেন, আমি না ওনার হাজবেন্ড করবে। যেটা শুনে ওর মা তো অনেক খুশি হয়, বাট ইয়ান তো একটু লজ্জা পাচ্ছিল।
এরপর ডক্টর চলে যাওয়ার পর ইয়ানার মা ওখান থেকে চলে যায়। তখন ইয়ানোর বডি ম্যাসেজ করে দেয়। হোসেন এখানেই কাট হয়। পরের দিন ওর মা ইয়ানকে বলে সুযোগে নিয়ে শপিং এ যেতে। ও বলে না, আমার কাছে একদমই সময় নেই, আমি যেতে পারবো না, তুমি নিয়ে যাও। ওর মা বলে তাহলে বিয়েটাও আমি করে নিই। ও বলে যদি এমন নিয়ম থাকতো তাহলে তো ভালোই হতো। যেটা শুনে ওর মা তো ওর উপরে রেগে যায়। উনি বলে যাও তো, তোমারই লাগবে, দেখি তুমি কি করে না যাও। এরপর আমরা ইয়ানকে সুজির সাথে শপিং মলে দেখি, যেখানে ইয়ানকে ওর সাথে আসতেই হয়েছে। সুজি তো এখানে এত এত জিনিস দেখে এদিক ওদিক ভাবতে থাকে কোনটা চলে কোনটা নিবে। যেটা তো দূরে বসে ইয়ান দেখছিল আর হাসছিল ওর এমন বাচ্চামো দেখে। তখন সুজির একটা জামা পছন্দ হয়, যেটা দেখে ওখানে এক্সট্রা পকেট ট্রাই করতে বলে। অন্যদিকে ইয়ানের কাছে একটা কল আসে আর ও তখন অন্য একটা সাইডে যায়। এদিকে সুজি তখন ওই জামাটা চেঞ্জ করে আসে। এসব তো ওর অনেক প্রশংসা করে আর ড্রেসের মোট টাকা চায়, কিন্তু সুজি তো ওকে মাত্র দুটো কয়েন দেয়, যেটা দেখে এসব ওর উপর অনেক রেগে যায়। ও বলে দেখো, মজা বন্ধ করো, হয় এই ড্রেসটার ফুল পেমেন্ট করো আর না হয় খুলে রেখে দাও। ও বলে ঠিক আছে, আমি চেঞ্জিং রুমে গিয়ে চেঞ্জ করে আসছি। বাট এসব তোর কোনো কথাই শুনে না আর ওর সাথে অনেক বাজে বিহেভ করে আর ওকে ওখানে ড্রেস চেঞ্জ করতে বলে। ও ওকে মানা করে, বাট এ তো ওর কোনো কথাই শুনে না। ও ড্রেস খুলছিল, তখন ওখানে ইয়ান আসে। ও এসব দেখে ফেলে। ও স্টাফকে বলে তাড়াতাড়ি তোমার ম্যানেজারকে ডাকো, কিন্তু স্টাফ তুলটা ওকে অপমান শুরু করে দেয়। সেটা দেখে ইয়ানের তো প্রচুর রাগ ওঠে আর ওকে একটা থাপ্পড় মারে। এদের ঝগড়া শুনে ওখানে ম্যানেজার আসে। উনি তো সুচির হাতে ওই রিংটা দেখে চিনতে পারে যে এরা তো লো ফ্যামিলির লোক। উনি তো উল্টা স্টাফকে একটা থাপ্পড় মারে। উনি বলে তুমি জানো এরা কারা, তুমি এদের সাথে পাঙ্গা নিতে যাচ্ছ, এখনই তোমাকে আমি এই জব থেকে ফায়ার করছি। এরপর উনি সুজি আর ইয়ানের কাছে মাপ চাই। ইয়ান তো এখানে ওকে প্রচুর প্রচুর শপিং করে দেয়। তো সিন এখানেই কাট হয়। আর আমরা পরের দিন সকালে দেখি সেখানে সুজির তো কোনো খাবারই ভালো লাগছিল না আর কিছু করতেও ভালো লাগছিল না, সেটা উপর থেকে ইয়ানও দেখছিল। ও বলে সুজি এমন বিহেভ কেন করছে। অ্যাসিস্ট্যান্ট বলে আরে বস, আপনার এতটুকু জ্ঞান মাথায় আসেনি, ম্যাডাম প্রেগনেন্ট, তাও আবার 3 মাসের বেশি হয়ে গেছে, এই সময়টাই তো এগুলো হয়, মানে মুড সুইং। ইয়ান বলে ও বুঝতে পেরেছি। এরপরও ইয়ানকে পার্টির কথা বলে। অ্যাসিস্ট্যান্ট বলে আপনি যেমনটা বলেছেন আমি ঠিক তেমন ভাবে করেছি। আর এই রিংটা, আসলে এই রিংটা ইয়ান সুজির জন্য বানিয়েছে, একেবারে ফেমাস ডিজাইনার দিয়ে, যাতে ও সুজিকে সবার সামনে নিজের ওয়াইফ বলে স্বীকৃতি দিতে পারে। এরপর ওই পার্টি দিন চলে আসে, সেখানে সুজি ইয়ানের মমির সাথে আসে। ওই বলে তুমি ভিতরে যাও, আমি একটু পর আসছি, আমার একটা কাজ পড়ে গেছে। সুজি তো এটা শুনে ভিতরে আসে। একটু পর ওখানে লিলিও আসে। ও তা এত আয়োজন দেখে একটা জিলাস হয়। ও বলে মেয়েটা এমন কে যার জন্য এত কিছুর আয়োজন করছে। তো যাই হোক, আমার তো এখানে একটাই কাজ, ইয়ানকে সিডিউস করে আমার কাছে আনা। তখন ওখানে সুজির আন্টি আসে, যে ওর সাথে দেখা করতে যাচ্ছিল, বাট গার্ডরা ওনাকে ঢুকতে দেয় না। তখন আন্টি ওই লকেটটা বের করে বলে দেখো, আমার কাছে কত দামি একটা লকেট আছে, তুমি যদি আমাকে ভিতরে ঢুকতে দাও তাহলে এটা আমি তোমাকে দিয়ে দিব। পাশ থেকে নিলে এসব কিছু দেখে ফেলে, ওই লকেটটা দেখে চিনে ফেলে। ও বলে এটা তো ওই লকেটটা যেটা ইয়ান খুঁজছিল, মনে হচ্ছে এটা ওর কাছে খুবই ইম্পর্টেন্ট। এরপরও ওটা আন্টি থেকে কিনে নেয়। ও বলে দেখা যাক এই লকেটটা আমার কি কাজে লাগে। এরপরও ওখান থেকে ভিতরে আসে, বাট ও ভিতরে এসে সুজিকে দেখে খুবই রেগে যায়। তাছাড়া ও তেমন ভালো ড্রেসও পরা ছিল না। ও তো সুজির কাছে গিয়ে আবার ওকে বলি করে যে তুমি কি সব ড্রেস পরে এখানে আসছো, আর গার্ডরাই বা তোমাকে ঢুকতে গেল কোন হিসাবে। সুজি বলে কেন, এই ড্রেসটা খারাপ কোন দিক দিয়ে, দেখো না এখানে একটা ডল আছে। লিলি বুঝতে পারে এ সত্যি পাগল হয়ে গেছে। তখন ও ওখানে স্টাফকে ডাকে আর সুজিকে ওখান থেকে বের করে দিতে বলে। স্টাফ বলে তোমার ফ্যামিলির কোনো লোক তোমার সাথে আসেনি, তোমার ফ্যামিলির নাম কি। ও বলে লো ফ্যামিলি। যেটা শুনে ও তা হেসে দেয়। লিলি বলে কি লো ফ্যামিলি। তখন সবার নজর সুজির উপরে পড়ে। এরা তো বলছিল এই পাগল মেয়েটা লু ফ্যামিলির নাম নিয়ে এখানে ঢুকছে যাতে এসব দামি দামি খাবার খেতে পারে। সুজি বলে না, এমনটা না, তোমরা আমাকে ভুল বুঝছো। তখন ওখানে একটা লোক সুজির হাতে ওই রিংটা দেখে বুঝতে পারে যে ও সত্যি কথা বলছে। বাট লিলি বলে এই মেয়েটা মিথ্যা বলছে, মনে হচ্ছে এটাও চুরি করেছে। আর তোমাদের কি মনে হয় মিস্টার ইয়ান এর মতো পাগল মেয়েকে বিয়ে করবে? সুজি বলে না, এটা আমি চুরি করিনি, ইয়ান তো নিজের হাতে এটা আমাকে পরিয়ে দিয়েছে। লিলি বলে অনেক হয়েছে, মিথ্যা বলা বন্ধ করো এখন এসব। তুমি জানো তুমি কাকে নিয়ে মিথ্যা বলছো? আর ওখানে সব গেস্টরা বলে এই খাবার খাচ্ছিল এই পর্যন্ত ঠিক ছিল, কিন্তু এখন এ তো মিস্টার ইয়ানকে নিয়েও মিথ্যা বলছে, এটা সহ্য করা যাচ্ছে না।
এরপরও জোর করে ওর হাত থেকে রিংটা নিয়ে নেয় আর ধাক্কা মেরে ওকে ওখান থেকে ফেলে দেয়। লিলি তো এখানে অনেক খুশি ছিল। ও মনে মনে বলে, এখন তো ইয়ান আমাকে বিয়ে করতে এক চান্সে রাজি হয়ে যাবে, কারণ আমার কাছে ওর লকেটটাও আছে আর এই রিংটাও। তখনই ওখানে ইয়ান এসে পড়ে। লিলি তো ওকে দেখে তাড়াতাড়ি ওর কাছে যায়, বাট ইয়ান ওকে ইগনোর করে ওখান থেকে সুজির কাছে যায় আর সবার উপরে চিল্লায় যে কারা সুজিকে বুড়ি করেছে। এরপরও এসিস্ট্যান্টকে এখানে সিসিটিভি ফুটেজ চেক করতে বলে, যাতে ও দেখতে পারে এখানে ভুলটা কার ছিল। লিলি তো এখানে ওর সাথে কথা বলার চেষ্টা করছিল, কিন্তু ইয়ানোকে পাত্তাই দেয় না। ও বলে, মুখ বন্ধ করো আর ওই রিংটা আমার হাতে দাও। এরপরও আবারও সুযোগ ওই রিংটা পরিয়ে দেয় আর এসিস্ট্যান্টকে বলে লিলিকে ওখান থেকে বের করে দিতে। তখন লিলি ওকে বলে, আমি ওই বাচ্চাটা। যেটা শুনে ও তো পুরোপুরি অবাক, কিন্তু সুজি ওই লকেটটা দেখে বলে, এটা তো আমার লকেট। ইয়ানের তো ওর কথা বিশ্বাস হচ্ছিল না, কারণ ওর মনে হচ্ছিল সুজির মাথায় সমস্যা হওয়ার কারণে এগুলো বলছে। ওর হয়তো এই লকেটটা ভালো লেগেছে, কিন্তু ওটা খুব ভালোভাবে দেখে। এরপর লিলি ওকে জড়িয়ে ধরে, সেটা দেখে সুজির তো অনেক খারাপ লাগে। ও বলে, ইয়ান তো ওর ভালোবাসাকে পেয়ে গেছে, এখন আমাকে এখান থেকে চলে যেতে হবে। এরপরও ওখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর ওখানে ইয়ানের মা আসে সুজির জন্য গিফট নিয়ে, কিন্তু উনি তো উল্টা এই সিনটা দেখতে পায় যেখানে ইয়ান লিলিকে জড়িয়ে ধরেছিল। উনি বলে, তুমি সবার সামনে এটা কি করছো? আর সুজি কোথায়? ইহানা তো সুজিকে কোথাও দেখতে পায় না। এখানে তো লিলি আসছিল ওর মায়ের সাথে কথা বলতে, বাট ওর মা ওকে চুপ করে দেয়। উনি বলে, তোমার জন্যই আমার মেয়েকে আমি পাচ্ছি না, আসছে কথা বলতে। তখন ইয়ান এসে লিলিকে প্রোটেক্ট করে। ও বলে, মম এটাই ওই মেয়েটা যাকে আমি এতদিন যাবৎ খুঁজেছিলাম। আর মা বলে, তাতে আমার কি? আরে যাই হোক না কেন, বিয়ে তো তোমাকে সাথে সুযোগী করতে হবে, আর কেউ না। এগুলো বলার পর উনি ওখান থেকে রেগে চলে যায়। ইয়ানও যাচ্ছিল, বাট লিলি ওকে আটকায়। ও বলে, ওই পাগলটার পিছনে ছেড়ে দাও, আমি তোমাকে অনেক বছর পর পেয়েছি, আমার সাথে একটু টাইম স্পেন্ড করো। সেটা শুনে ইয়ানো তো অনেক রাগ ওঠে। ও বলে, তুমি পাগল কাকে বলছো? ও পাগল না। আর একটা কথা, তুমি আমাকে বাঁচিয়েছো, এর জন্য আমি তোমাকে ধন্যবাদ জানাচ্ছি, কিন্তু আমি সুজিকে ভালোবাসি, তাই আমাকে এখন ওকে খুঁজতে যেতে হবে। এরপরও ওখান থেকে সুজিকে খুঁজতে যায়, যেটা দেখে লিলির তো প্রচুর রাগ ওঠে। ও তখন একটা গুন্ডাকে হায়ার করে সুজিকে মারার জন্য। তো সিন এখানেই কাটায় আর আমরা রাতে সুজিকে দেখি যে রাস্তায় একা একা আসছিল, মন খারাপ করে, কারণ ও বুঝতে পেরেছে ইহানার ওকে আগের মতো ভালোবাসবে না। তখন ওখানে কিছু গুন্ডা এসে ওকে গাড়ির ভিতর করে নিয়ে যায় আর লিলির কাছে নিয়ে আসে। ও বলে, জানি না তুমি কি জাদু করেছো যে ইয়ানকে ওই লকেটটা দেখানোর পরও ও তোমাকে চুজ করেছে। এরপরও ওখানে গুন্ডাদের বলে, যতক্ষণ না পর্যন্ত ওর শ্বাস না বন্ধ হয় ততক্ষণ পর্যন্ত ওকে মারতেই থাকবে। অন্যদিকে ইয়ান তোকে সব জায়গায় খুঁজছিল। এরপরও বাড়িতে এসে ইয়ানের কথা জিজ্ঞাসা করে যে ও বাড়িতে আসছে কিনা, বাট ইসরাফ বলে, না ম্যাডাম তো বাড়িতেও আসেনি। যেটা শুনে ওর মা বলে, যদি সুযোগ কিছু হয় না আমি তোমাকে ত্যায্যপুত্র করে দিব। মানে উনি এতটা রেগেছিল ইয়ানের উপর। এদিকে ইয়ান তোকে খোঁজার অনেক ট্রাই করে। অন্যদিকে সুযোগ লিলিকে বলছিল, ইয়ান যদি এসব কিছু জানতে পারে না তাহলে ও কিন্তু তোমাকে শেষ করে দিবে। বাট লিলি তো ওর কোনো কথাই শুনে না, আর গুন্ডাটা দিয়ে ওকে ইচ্ছা মতো মারে, যার কারণে ও তো ওখানেই অজ্ঞান হয়ে পড়ে। সেটা দেখে লিলি ওদেরকে বলে, একে কোথাও ফেলে আসো। আর ও তখন ওর হাতে রিংটাও নিয়ে নেয়। কিছুক্ষণ পর ওখানে ইয়ানোর গার্ডদের নিয়ে আসে। অন্যদিকে আর গুন্ডারা তো সুজিকে ওখান থেকে নিয়ে এতক্ষণে পালায়। ইয়ান নীলের গলা চেপে ধরে। ও বলে, যদি ওই সময় তুমি আমার জীবন না বাঁচাতে তাহলে আজকে আমি তোমাকে এখানে শেষ করে ফেলতাম, কিন্তু যদি শুনি সুজি কিছু হয়েছে তাহলে কিন্তু আমি তোমাকে ছাড়বো না। অন্যদিকে সুজিকে দেখি যাকে গুন্ডারা রাস্তার একটা সাইডে জঙ্গলের মধ্যে রেখে আসে। আর কিছুক্ষণ পর দেখি আস্তে আস্তে সুজি জ্ঞান ফিরে। আর ওকে দেখে মনে হচ্ছিল ও পুরোপুরি ঠিক হয়ে গেছে, মানে একদমই নর্মাল পার্সনের মতো বিহেভ করছিল, যেখানে ওর বাচ্চাকে বাঁচানোর জন্য তাড়াতাড়ি ওখান থেকে চলে যায়। তো সিন এখানেই কাট হয়। এরপর আমরা 7 বছর পরে সিন দেখি, যেখানে আমরা দুটো বাচ্চাকে দেখি, একজনের নাম সান আর একজনের নাম ইয়ানি। এরপর আমরা এদের মাকে দেখি, যে আর কেউ না বরং সুজি। ইয়ানি আর সান একে অপরের সাথে ঝগড়া করছিল যে ওদের মধ্যে কে বেশি বুদ্ধিমান। তেন ওরা ওর মাকে জিজ্ঞাসা করে। ওর মা বলে, তোমরা বুদ্ধিমান কিন্তু তোমার মায়ের থেকে বেশি না। মানে ও নিজের ঢোল নিজেই পিটাচ্ছিল। এরপরও ওদেরকে গাড়ির ভিতরে বসতে বলে আর ওখান থেকে কোনো একটা কাজ করতে চলে যায়। এদিকে ওর বাচ্চারা তো ওর বাবা কি করছিল, যে আমার বাবাকে আর মম কেন বাবাকে এত ঘৃণা করে, আমাদের তো এটা জানতেই হবে আর এদেরকে এক করতেই হবে। অন্যদিকে সুজি ওর আন্টির কাছে আসে। আন্টি তো ওর নতুন রূপ দেখে পুরোপুরি চমকে যায়। উনি বলে, তুমি এখানে কি করতে এসেছো? ও বলে, নিজেরটা বুঝে নিতে। এরপর আন্টিকে কিছু পেপার দেয় সাইন করার জন্য।
আন্টি বলে, তুমি কি এমন হয়ে গেছো যে তুমি যেটাই বলবে আমাকে ওটাই করতে হবে? তাছাড়া তোমাকে আমি ছোটবেলা থেকে বড় করেছি, যখন থেকে তোমার বাবা মা মারা গেছে। ও বলে, হ্যাঁ, ছোটবেলা থেকে ঘরের সমস্ত কাজ, বাইরের কাজ সবকিছু আমাকে দিয়ে করেছ, একদমই কাজের লোকের মতো। আর যখন আমি বড় হয়েছি তখন আমাকে দিয়ে অনেক পার্ট টাইম জব করিয়েছ, যা দিয়ে তুমি আর তোমার ছেলে সবসময় মজা মাস্তি আর ফুর্তি করতে। আর তুমি বলছো যে তুমি আমাকে ছোট থেকে বড় করেছো, কোনোদিন তো আমাকে না খাইয়ে রেখেছো। থাক, এসব কথা বাদ দাও, চুপচাপ এই পেপারটা সাইন করে দাও, কারণ এই বাসাটা আমার বাবার, আর ওনারা আমার জন্য 5 লাখ টাকাও রেখে গেছে, কিন্তু তুমি তো ওগুলো জব্দ করে রেখেছো। তাই ওসব কিছু আমাকে ফেরত দিয়ে দাও। আমি লয়ার নিয়ে আসছি। লয়ার বলে, যদি আপনি এই পেপারসে সাইন না করেন তাহলে পুলিশ দিয়ে আপনাকে এখান থেকে ধরিয়ে দিব। অন্যদিকে আমরা ইয়ানকে দেখি, যে কাজ করছিল, তখন ওর কাছে অ্যাসিস্ট্যান্ট আসে। ও ইয়ানকে বলে, কেউ আমাদের সার্ভার হ্যাক করে নিয়েছে। এরা তো এটা শুনে বিশ্বাসী ছিল না, কারণ ওদের সার্ভার আর 10টা 5টা সার্ভারের মতো ছিল না যে চাইলে কেউ হ্যাক করে নিতে পারবে। অন্যদিকে সার্ভারের ম্যানেজমেন্ট লোকেরা তো হাসছিল, কারণ যে ওদের সার্ভারটা হ্যাক করেছে তার এক্সকাস একদমই বাচ্চাদের মতো। আমার অ্যাসিস্ট্যান্টকে বলে, তাড়াতাড়ি ওই হ্যাকারের লোকেশন বের করো, আমাকে দেখতে হবে যে এই বাচ্চাটা কে। অ্যাসিস্ট্যান্ট বলে, ঠিক আছে বস। অন্যদিকে সুজুকি দেখি, ও বাড়িতে আসে, তখন ও একটা ব্যাগ দেখতে পায়। ও বুঝতেই পারছিল না এই ব্যাগটা আবার কে পাঠিয়েছে। তখনই হঠাৎ ইয়ান ওখানে আসে। ও তো সুজুকি দেখে পুরোপুরি শক। ও বলে, তুমি এতদিন কোথায় ছিলে, আর আমার বাচ্চারাই বা কোথায়? সুজি বলে, তুমি আবার আসছো আমাকে অপমান করতে। আর বাচ্চা, তুমি তো কখনো বাবাই হতে পারবে না, তাই তো বলেছিলে যে বাচ্চা অন্য কারো। ও বলে, দেখুন, ডক্টর আমাকে ভুল ইনফরমেশন দিয়েছিল, আসলে রিপোর্টটা চেঞ্জ হয়ে গেছিল, ওটা অন্য কারো রিপোর্ট ছিল। ও বলে, চুপ করো, আমার যখন মেমোরি লস হয়েছে তুমি অনেক খারাপ বিহেভ করেছো আমার সাথে, তোমার ভালোবাসা তো ফিরে এসেছে। আর রইলো বাচ্চার কথা, তো শোনো, আমার মিসক্যারেজ হয়েছে। তখন ইয়ান সোফার উপরে কিছু খেলনা দেখতে পাই। ও বলে, এখানে বাচ্চাদের খেলনা কেন রেখে আছো? ও বলে, এটা আমার বাসা, আমি কোথায় কি রাখবো তোমাকে বলে রাখতে হবে কি? অনেক রাত হয়ে গেছে, প্লিজ এখান থেকে চলে যাও। এরপরও ইয়ানকে বাসা থেকে বের করে দিয়ে দরজা লক করে দেয়। দেন ওর ছেলে স্যারের কাছে যায়। ও বলে, তুমি তুমি এই কাজটা করেছো না? স্যান বলে, হ্যাঁ, কিন্তু সেকেন্ড টাইম এমনটা আর হবে না। আসলেও ইয়ানের কাছ থেকে ওদেরকে লুকাতে যাচ্ছিল। অন্যদিকে ইয়ান অ্যাসিস্ট্যান্টকে বলে, সত্যি কি ওটা হ্যাকারের লোকেশন ছিল? অ্যাসিস্ট্যান্ট বলে, হ্যাঁ বস, ওখান থেকে হ্যাক করা হয়েছে। ও বলে, কিন্তু আমি তো ওখানে কোনো বাচ্চাই দেখতে পেলাম না, পরে সুজিকে এত বছর পর দেখতে পেলাম। অ্যাসিস্ট্যান্ট বলে, এটা তো খুশির খবর যে ম্যাডামকে খুঁজে পেয়েছেন, কিন্তু আমার মনে হচ্ছে ম্যাডাম আপনার থেকে কিছু একটা লুকোচ্ছে। ইয়ান বলে, ঠিক আছে, তুমি সুজির উপরে 24 ঘন্টা নজর রাখবে। এরপর অ্যাসিস্ট্যান্ট তো ওর কাজ শুরু করে দেয়। ও তো সুজির সাথে 2টা বাচ্চাকে দেখতে পায়, যা দেখে ও তাড়াতাড়ি ছবি তোলে। ইয়ান তো একটা মিটিং এ ছিল, বাট ওই ছবিটা দেখে পুরোপুরি শক। ওই অ্যাসিস্ট্যান্টকে জিজ্ঞাসা করে, এদের সাথে কি ওদের বাবাও ছিল? ও বলে, না, আমি শুধু ম্যাডামকে ওদের সাথে দেখেছি। তো সিন এখানেই কাট হয়। রাতে ইয়ান সচির সাথে একটা রেস্টুরেন্টে দেখা করে। ও বলে, তুমি মিথ্যা কেন বলছো আমাকে যে তোমার কোনো বাচ্চাই নেই? এরপর ওকে ফটোটা দেখাই। সুজি বলে, যখন তুমি জেনে গেছো তাহলে শোনো যে আমার একটা ছেলে আর একটা মেয়ে আছে, ওরা টুইন। আর কিছু বলার আছে তোমার? আমাকে যেতে হবে। ও বলে, যাওয়ার আগে তো এটা বলে যাও যে ওদের বাবাকে। সুজি বলে, এটা আমি তোমার কাছে বলতে বাধ্য নাই, তাছাড়া আমার ছেলে যেটা করেছে ও ভুল করেছে, এর জন্য তোমার যে ক্ষতি হয়েছে ওগুলোর ক্ষতিপূরণ আমি করে দিব। আর আমাদের উচিত পার্সোনাল বিষয়ে কথা না বলা। ইয়ান বলে, ওরা আমারও বাচ্চা, আমার পুরোপুরি অধিকার আছে ওদের উপরে। ও বলে, তোমার কাছে কোনো প্রুফ আছে যে ওরা তোমার বাচ্চা? তাই প্লিজ এসব অধিকার আমার বাচ্চাদের উপর ফলাতে আসবে না। এরপর ও রাগ করে ওখান থেকে চলে যায়। পরের দিন আমরা একটা পার্টি দেখি, যেখানে সুযোগ ইনভাইট ছিল। তখন ওর সাথে আবার লিলির দেখা হয়। ও তো সুযোগকে দেখে পুরোপুরি শক। ও বলে, কি, এ এখনো বেঁচে আছে? কিন্তু এটা কিভাবে সম্ভব? যদি ইয়ানোকে আবারও দেখতে পায় তাহলে আবারও ওর কাছে ফিরে যাবে, আর আমার এত বছরের প্ল্যান সবটা শেষ হয়ে যাবে। ওদেরকে কিছুতেই আবার এক হতে দেওয়া যাবে না। এরপরও সুজির কাছে যায়। ও বলে, তুমি আবারও কেন ফিরে এসেছো এই পার্টিটা খারাপ করতে? সুজি তো এখানে ওকে দেখিয়ে একটা থাপ্পড় মারে। তো এটা দেখে আরো বেশি রেগে যায়। ও বলে, তোমার সাহস হয় কিভাবে আমাকে থাপ্পড় মারার? তুমি কোন রিজনে আমার গায়ে হাত দিচ্ছ? আর এখানে যে আসছো, তোমার কাছে কি কোনো ইনভিটেশন কার্ড আছে? ও বলে, আমার কোনো কার্ড লাগে না, বাট আমি এখানে স্পেশাল গেস্ট। তো এটা শুনে হেসে দেয়। সে যে এটা দেখে বলে, তোমার মতো পাগলদের সাথে কথা বলাটাই বেকার। যেটা শুনে ও বলে, তুমি চাও তো ওই সেম কাজটা আবারও তোমার সাথে না করি? তখনই ওখানে ইয়ান আসে।
আসে। সেটা দেখে লিলি বলে, তুমি এখানে কি করছো? ও বলে, কেন, এটা তোমাকে বলতে হবে যে আমি এখানে কেন আসছি? লিলি তো এটা শুনে সুজিকে আবারও ইয়ানের সামনে অপমান করে যে ও আবারও আমাদের লাইফে ফিরে এসেছে। তাছাড়া ও ইনভিটেশন কার্ড ছাড়া ঢুকে পড়েছে, তুমি ওকে এখান থেকে বের করে দাও। তখন ওখানে সুজি ম্যানেজার আসে। ও বলে, মিসেস সুজি এখানে স্পেশাল গেস্ট, কারণ উনি এই পার্টির আয়োজনটা করেছে আর গ্রুপের সাথে কন্ট্যাক্ট করবে বলে। এটা শুনে লিলি তো পুরোপুরি শক, ওর তো বিশ্বাসই হচ্ছিল না। তখন সুজি ওকে অনেকগুলো থাপ্পড় মারে আর ওর গলা থেকে ওই লকেটটা কেড়ে নেয়। ও বলে, এটা আমার লকেট। এরপরও আন গ্রুপের সিওর সাথে কথা বলতে চায়। তখন আমরা একটা ফ্ল্যাশব্যাক দেখি, যেখানে লিলি একটা ওয়েটারকে টাকা দিয়ে সুজির ড্রিঙ্কে ড্রাগ মিশিয়ে দেয়, যাতে মিস্টার আনের সাথে ওর কিছু একটা হয়। সুজি তো ড্রিঙ্ক করার পর ওর মোটেই ভালো লাগছিল না। তখন মিস্টার আন ওকে ওখান থেকে নিয়ে যায়। সেটা আবার ইয়ানের অ্যাসিস্ট্যান্ট দেখে ফেলে। ও তাড়াতাড়ি গিয়ে ইয়ানকে বলে। সেটা শুনে ইয়ান তাড়াতাড়ি ওর কাছে যায়। এদিকে মিস্টার ইয়ান তো ওর সাথে অনেক বাজে বিহেভ করছিল। তখনই ঠিক টাইমে ওখানে ইয়ান এসে পড়ে আর সুজিকে মিস্টার আনে থেকে বাঁচায়। সুজি তো এখানে প্রচুর ড্রাঙ্ক ছিল। এরপর ওদের মধ্যে আবারও সেম কাহিনীটা হয়, যেটা 7 বছর আগে হয়েছিল। পরের দিন সকালে সুজি ওকে টাকা দিয়ে ওখান থেকে চলে যাচ্ছিল, কিন্তু ইয়ানুকে বলে, আমি জেনে গেছি যে ওই বাচ্চা আমারই। ও বলে, তো এখন কি করবা? ওদেরকে আমার থেকে আলাদা। দেখো, আমি চাই না তুমি আমাদের লাইফে আবারও ফিরে আসো। এগুলো বলে ও ওখান থেকে চলে যায়। ও তো বুঝতেই পারছিল না যে সুজিকেও কিভাবে বোঝাবে। অন্যদিকে সুজি সানার ইয়ানকে নিয়ে ইয়ানের মায়ের কাছে আসে। এরা তো ওর গ্র্যান্ডমাকে আগে থেকে চিনতো। আর এখানে আমরা জানতে পারি ইয়ানের মায়ের সাথে তো সুজির আগে থেকেই যোগাযোগ ছিল। যখন ওর পাশে কেউ ছিল না, তখন ওর শাশুড়ি মাই সবসময় ওর পাশে ছিল। এরপর সুজি বাচ্চাদের ওর গ্র্যান্ডমার কাছে রেখে ওখান থেকে চলে যায়। তখন পিছন থেকে লিলি ওর মাথায় আঘাত করে আর ওকে কিডন্যাপ করে ওখান থেকে নিয়ে যায়। মানে সেম কাহিনীটা আবারও ওর সাথে হতে চলেছে। লিলি সুজিকে বলে, এবার ওই সেম ভুলটা আর করবো না। তোমাকে আমার সামনেই মারবো যতক্ষণ না পর্যন্ত তোমার নিঃশ্বাস না বন্ধ হয়। যখনই আমি সবকিছু ঠিক করে নিতে যাব, তখনই আবার তুমি এসে পড়েছো। অন্যদিকে ইয়ানি ওর বাবার কাছে যায়। আসলে ওরা তো আগে থেকেই জানতো যে ইয়ান ওর বাবা, যার জন্য সানাই বাসায় বসে হ্যাক করেছে, যাতে ওর বাবা ওদের লোকেশন বের করে ওদের বাসায় আসে আর ওর মামের সাথে দেখা হয়। ওর বাবাকে বলে মমকে কেউ কিডন্যাপ করে নিয়েছে আর ভাই ওকে বাঁচাতে গেছে, আমরা তার লোকেশনটা বের করে ফেলেছি। ইয়ান তো এটা শুনে পুরোপুরি অবাক যে এরা এসব কি বলছে। এদিকে সানকে দেখি যে ওর মাকে বাঁচাতে আসে। লিলি তো সানকে দেখে ওর গলায় জড়িয়ে ধরে সুজিকে ভয় দেখায়। ও বলে, যদি তুমি এর সাথে ইন্টিমেট না হও, তাহলে তোমার ছেলেকে তোমার সামনে শেষ করে দেব। যেটা শুনে সুজি তো বুঝতেই পারছিল না ও কি করবে। এদিকে ওই লোকটা ওর সাথে অনেক বাজে বিহেভ করতে থাকে, যেটা তো সান দেখতে পারছিল না। তাইও ওই লোকটাকে একটা ধাক্কা মারে, যার কারণে লিলি তো ওর উপরে অনেক রেগে যায় আর ওকে উল্টা ধাক্কা মেরে ওখানে অজ্ঞান করে দেয়। সুজি তো এটা দেখে প্রচুর কান্না করে, কিন্তু এরা তো তারপর ওর সাথে বাজে আচরণ করতে থাকে। তখনই ওখানে ইয়ানি ওর বাবাকে নিয়ে আসে। সেটা দেখে লিলি ওর গলায় চাকু ধরে। ও বলে, একদমই আমার কাছে আসার চেষ্টা করবে না, আমি যা যা বলবো তোমাকে ওটাই করতে হবে। ইয়ান বলে, ঠিক আছে, তুমি যা বলবে আমি ওটাই করবো। ও বলে, ঠিক আছে, তোমাকে এখনই আমার সাথে বিয়ে করতে হবে। ইয়ান রাজি হয়ে যায়, কিন্তু হাত দিয়ে কাঁধের ইশারা করে লিলির পিছনে যেতে। আর ইয়ান সামনে থেকে লিলির সাথে কথা বলতে থাকে। এই ফাঁকে গুন্ডারা ওকে পেছন থেকে ধরে ফেলে। আর সুজি তখন তাড়াতাড়ি সানকে নিয়ে হসপিটালে যায়। ও মোটামুটি সুস্থ হয়। তখন সুজি ইয়ানের উপরে অনেক চিল্লায়, ওকে ওখান থেকে চলে যেতে বলে। ইয়ান বলে, তোমার যা মন চায় আমার সাথে করো, আমাকে মারো কাটো, যা কিছু করো, কিন্তু আমাকে ছেড়ে চলে যেও না। ও বলে, এতদিন তুমি কোথায় ছিল? আমার ছেলের কারণেই তো তুমি আমাদেরকে খুঁজে পেয়েছো, আর না হয়তো তুমি জীবনে জানতেও পারতে না যে তোমার দুটো ছেলে মেয়েও আছে। ও বলে, আমি অনেক খুঁজেছি তোমাদেরকে, প্লিজ বিশ্বাস করো আমাকে। বা সুজিত ওর কোনো কথাই শুনে না, আর উপরে অনেক অভিমান করে থাকে। তখন সানার ইয়ানি বলে, মম প্লিজ বাবাকে মাফ করে দাও প্লিজ। যেটা শুনে সুজি ওকে মাফ করে দেয়। আর ইয়ান এখানে এটা জানতে পারে যে সুজি আসলে ওই মেয়েটা যে ওকে ছোটবেলায় বাঁচিয়েছিল। ওরা তো এটা শুনে অনেক হ্যাপি ছিল। তো সিন এখানেই কাট হয়। আর আমরা লাস্টের সিনে দেখি যেখানে সুজির শরীর ভালো লাগছিল না, যার কারণে ও বডি চেক আপ করায়। তখন ডক্টর ওর রিপোর্ট দেখে বলে যে সুজি তো আবারও মা হতে চলেছে। যেটা শুনে ওর ফ্যামিলির সবাই অনেক খুশি হয়। আর এই খুশির মধ্য দিয়ে ড্রামাটা এখানেই শেষ হয়।